প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সনদ বিশ্বাসের একক শিল্পকর্ম প্রদর্শনী লিমিনাল হরাইজন। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবার এটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। জাহিদ নাকি শিলাকে পছন্দ করে, এই কথাটা শিলার মা তো মহল্লার সবাইকে জানিয়ে দিয়েছে। হাই হাই, কি বলো বাবা? আচ্ছা আশা, একটা অঙ্ক করো তো। মনে করো একটা লোক 2টা বড়শি নিয়ে নদীতে মাছ ধরতে গেল। নদীতে বড়শি ফেলাইলো আর মাছে একটা বড়শি খায় ফেলাইলো। কয়টা বড়শি থাকলো? কেন ভালো লাগছে না সে কারণটা একটু বলো। আচ্ছা, মানে যে সন্তানের বাবা মা আজকে বাড়ি ছেড়ে চলে গেছে, তার বাবা মা কোথায় থাকছে, কি খাচ্ছে, সেই সন্তান জানে না, তার কি করে ভালো লাগবে বলতে পারো? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী স্বর্গ তৌহিদ। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো খুব ভালো আছি। এরকম মিষ্টি একটা মেয়ে। গানের সাথে আপনার যে ভালোবাসা, ভালো লাগা, সেটা অনেক ছোটবেলা থেকে, সেই জার্নিটা জানবো। কিন্তু তার আগে একটু জানি যে গানের সাথে এখন কেমন সময় যাচ্ছে। আপনি যেহেতু জব করছেন, পাশাপাশি গানটাকে রাখা হচ্ছে, সুতরাং সেখানে কি মনে হচ্ছে একটু কম সময় দেওয়া হচ্ছে? আসলে চাকরিজীবী আমরা যারা আছি তাদের সাথে তো আসলে সময়ের খুব একটা খাতির জমে ওঠে না, কারণ 9টা to 5টা চাকরি করতে হয়। তো আমার অফিস এদিক থেকে খুব ভালো যে আমাকে খুব সুযোগ সুবিধা দেয়, যে আজকেও আমি লেট অফিসে, তো আমি বলেছি আমি লাঞ্চ পর জয়েন করবো, এন্ড দে আর ওকে উইথ ইট। এটা আমার খুব বড় একটা প্লাস পয়েন্ট আমার অফিসে। এটা অনেক বড় সাপোর্ট একটা। হ্যাঁ, আর আমার অফিস এনভায়রনমেন্টের মেইনলি সবাই ড্রামার, গিটারিস্ট, মানে সবাই মিউজিশিয়ান, মানে ক্রিয়েটিভ সেক্টরে আছে। তো এদিক থেকে আমার ওদের সাথে খুব একটা সমস্যা হয় না। কিন্তু এরপরও যেহেতু একটা সার্টেন টাইম পর্যন্ত আমার অফিসে থাকতে হয়, তো দেখা যায় সকালের প্রোগ্রামগুলো একটু আমার ম্যানেজ করে নিতে হয়। তো এই জন্যই কিন্তু আমি চাকরিটা খুব এনজয় করি। আর মৌলিক গানের কাজ কি এখন করা হচ্ছে আপনার? মৌলিক গানের কাজ করা হচ্ছে আমার, তো বেশিরভাগ মৌলিক গানের কাজ বগুড়াতে করা হয়েছে। যখন আমি ছিলাম বগুড়াতে, বেশ লম্বা একটা সময় আমি মাঝখানে ছিলাম, করোনার সময়টা, তো তখন করা হয়েছে বগুড়ায় বেশ কয়েকটি। আর বর্তমানে ঢাকায় একটি করা হয়েছে, যেটা রিসেন্ট মুক্তি পেয়েছে উর্বশী টিভির ব্যানারে। একটা অনলাইন প্ল্যাটফর্ম, কি কথা কহিলে সখা, হৃদয় সৈকত ভাইয়ের সাথে। তো এটা খুব রিসেন্ট একটা কাজ। কেমন রেসপন্স পেয়েছেন সবকিছু মিলিয়ে? অনেক ভালো। আমাকে ইনবক্সে তো মানে সবাই খুব ভালোবাসা দিয়েছে। সবাই তো আমার গান শোনেন, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন, শ্রোতা দর্শক আছেন, হ্যাঁ, তারা তো শোনেনি, কিন্তু খুব আনএক্সপেক্টেড কিছু মানুষ আছেন যারা বলেছে যে কি কথা কহিলে সখা, এই গানটা শুনে আমি স্টাক হয়ে গেছি ওখানে। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল যে যাক, মানুষ আমার গান শুনছে। আচ্ছা, এই গানটা নিয়ে যেহেতু কথা হচ্ছে, দুটো লাইন শুনি না এই গানটা। কি কথা কহিলে সখা পবনের কানে, কি কথা কহিলে সখা পবনের কানে, শরমে মরিছ কেন, শরমে মরিছ কেন, নিজ মনে মনে পবনের কানে, কি কথা
দুপুরটা সুন্দর হয়ে গেল, ভীষণ সুন্দর গান। থ্যাংক ইউ। আপনি মাত্র 2.5 বছর বয়সে প্রথম স্টেজে দাঁড়িয়েছিলেন পারফর্ম করার জন্য। তখন তো মানুষ কথাও বলতে পারে না ঠিক করে, কি বলতে হবে না বলতে হবে সেটাও জানে না। সেই অভিজ্ঞতার কথা একটু জানি যে কেমন লেগেছিল বা মনে আছে কি সেই সময়টা? আমার একটা স্মৃতি মনে আছে, ওই গান গেয়ে যখন আমি পুরস্কার নিতে গিয়েছিলাম তখন আমি একটা পুরস্কার পেয়েছিলাম, আমার সেই স্মৃতিটুকু মনে আছে। আচ্ছা। আর যেটুকু শুনেছি সেটুকু তো বাবা মার কাছে শুনেছি। আমার বাবা মা দুজনেই যেহেতু গান করেন, তো ওনাদের গান গাইতে গাইতেই পরিচয়, স্টেজে স্টেজে পরিচয়। আচ্ছা। তো মানে আমি যখন হয়েছি আমাকে পেটে নিয়েও তো মা গান করতেন, রেওয়াজ করতেন। তো তারপর থেকে যতবারই আমি বাবাকে স্টেজে দেখেছি, আম্মুকে স্টেজে দেখেছি, আমি নিজে থেকে চিৎকার, আমিও উঠবো, আমি গাইতে পারি না পারি। আমি শুনেছি আম্মু বলতো তুমি খুব যন্ত্রণা করতে আমাকে, যে আমি উঠবো, তুমি কোলে বসে থাকবে, আমাকে তো গাইতে দিবে এবং তোমার হাতে একটা মাইক্রোফোন থাকতে হবে। আমি কোনো কিছু বলতাম না, আমি খুবই লক্ষ্মী বাচ্চা ছিলাম। মানে সবার সাথে সাথে আমি ছোটবেলা থেকে সুর মিলিয়ে যেতাম, যেহেতু বাবার কাছে গান শিখেছি ছোটবেলা, একদম হাতে খড়ি হয়েছে, সুরটা বোধহয় রক্তেই মিশে আছে। এবং আপনার বাবা তো সঙ্গীতের শিক্ষক ছিলেন, মানে বগুড়াতে। আপনার পুরো সঙ্গীত জীবনটাই কি আসলে বগুড়াতে কেটেছে? মানে এই সঙ্গীত শিক্ষার যে জীবনটা সেটা কি পুরোটাই বগুড়াতে? আমার জীবনের তো ম্যাক্সিমাম পিরিয়ডে আমি বগুড়াতে কাটিয়েছি। আমার 12 পর্যন্ত বগুড়াতে ছিলাম। তো ওখানে আমার অনেক গুরু আছেন, এখনো বেঁচে আছেন তারা আলহামদুলিল্লাহ। মানে বাবা ছাড়াও অন্যান্য ওস্তাদজির কাছে? ওস্তাদজির কাছে শিখেছি আমি। আমার শুরুটা হয়েছে জাকির স্যারের হাত ধরে, বগুড়ায় যখন একদম চলে এলাম জাকির স্যারের কাছে শিখেছি, আওয়াল স্যারের কাছে শিখেছি, পলাশ স্যারের কাছে শিখেছি, বগুড়ার প্রমিনেন্ট টিচারদের কাছে আমি শিখেছি। যেরকম শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নিয়েছি আমি ওস্তাদ গুরু ছুটি স্যারের কাছ থেকে। তারপর ঢাকা থেকে আমার একজন টিচার যেতেন অরুণ কুমার সরকার, ওনার কাছে শিখেছি। ওনাদের ঋণ আসলে শোধ করার মতো নয়। আর বাবা মা তো ছিলেনই সব সময় সাথে, পাশে হাত ধরে। আর ঢাকা আসার পরে ছায়ানট থেকে কমপ্লিট করেছি নজরুলের উপর, নজরুল সঙ্গীতের উপর, ছায়ানটের উপর ডিগ্রি আছে। তার মানে আপনার বিভিন্ন ধরনের গান গাওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু নিজের একটা কমফোর্ট জোন থাকে বা মনে হয় যে এই ধরনের গান গাইতে আমি ভীষণ ভালো পারি, সেই কনফিডেন্স লেভেলটা কোন ধরনের গানের ক্ষেত্রে কাজ করে? আমার যেরকম নজরুল সঙ্গীত আমার অনেক ভালো লাগে, নজরুল গান গাইতে আমি অনেক পছন্দ করি। নজরুল আমার অনেক প্রিয় একজন শিল্পী, কবি। তারপর আধুনিক গান গাইতে পছন্দ করি, পুরনো, এপার বাংলা ওপার বাংলা দু বাংলারই। আর সিনেমার গান আমার খুব ভালো লাগে, আমি সিনেমার গানে খুব কমফোর্টেবল। এবং আমরা দেখেছি আপনি শাহনাজ রহমতুল্লাহর গান ভীষণ পছন্দ করেন, আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। তার গান আপনার কণ্ঠে ভীষণ ভালো যায় এবং শ্রোতা দর্শকও সেই ধরনের গানগুলো আপনার কণ্ঠে ভীষণ সুন্দরভাবে গ্রহণ করে। তেমন একটি গান কি আজকে আমরা শুনবো এখন? হ্যাঁ, এখনই? হ্যাঁ, শুনি। যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল, স্মৃতি তাই আমার কাদায়, সে হারালো কোথায় কোন দূর জানায়, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকেনি, যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের রাঙিনায়, সে হারালো কোথায় কোন দূর জানায়, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকেনি। ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। আপনার নামটাও অনেক সুন্দর, স্বর্গ তৌহিদ। তৌহিদ কি বাবার টাইটেল? হ্যাঁ। আর স্বর্গ নামটা কে রেখেছে? স্বর্গ নামটা বাবাই রেখেছে। বাবার খুব ইচ্ছা ছিল একদম বাংলা, খাঁটি বাংলা নাম রাখবেন। তো উনি একদম ডিকশনারি বের করে শয়ব, গয়রেফ এবং জফলা আছে আমার বানানে। তো এটার সাথে অনেক তর্ক হয়েছে। আমি যখন ন্যাশনাল কম্পিটিশন গুলো করতাম গানে, তো তখন আমার একটা বিচারকের সাথে মানে তর্কাতর্কি লেগে গেছে। আমি তো ছোট ছিলাম, পরে আমি তো বুঝিনি। স্যার বলেছিলেন যে, মৃণাল কান্তি স্যার, উনি মারা গেছেন, তো উনি বলেছিলেন যে না, তোমার নামে জফলাটা হবে না। আচ্ছা। মানে উনি একজন অবশ্যই বিজ্ঞ মানুষ। তো পরে আমি বলেছিলাম স্যার এটা তো আমার জানা নেই। তো ওনারা মানে আমার গান কি শুনবেন, 3 বিচারক মিলে লেগে গেছে আমার গানে, হ্যাঁ আমার নামে জফলা আছে কিনা। স্যার বলছেন আমি এটা জানি, এটা যতদূর সম্ভব রিভাইজড যে ডিকশনারিটা আছে বাংলার সেটাতে নেই। পরে বললাম স্যার আসলে তো আমি জানি না, বাবা রেখেছেন।
বাবা আবার এত সিরিয়াস, উনি আমি বাসায় এসে বলেছি, উনি আমাকে বের করে দিয়েছে এবং ছবি তুলে রেখেছি। যদি আমাকে কেউ বলে তাহলে আমি ছবিটা দেখিয়ে দিই যে না ডিকশনারিতে আছে। হ্যাঁ, জফলাটা থাকতেই হবে। এটা একটা ইউনিক নাম, আমি চাই না যে মানে নামটাকে অন্যভাবে লিখুক। আমার ইংলিশ নামটাও খুবই ডিফারেন্ট, মানে ইংরেজিতেও সেটা ডিফারেন্ট ভাবে লেখা হয়, মানে স্পেলিংটা ডিফারেন্ট। আচ্ছা, আপনি যে বলছিলেন জাতীয় পুরস্কারের কথা, আপনি বেশ কিছু জাতীয় পুরস্কার পেয়েছেন এবং পরবর্তীতে গিয়ে একটু রিয়েলিটি শোতে আপনার পার্টিসিপেট করা, মানে এই ভাবনাটা কেন কাজ করলো আপনার মধ্যে? এই যে কম্পিটিশনে পার্টিসিপেট করা, এটা কখনো প্রেশার ফিল করেননি আপনি যে অন্যান্য পার্টিসিপেন্টদেরকে পেছনে রেখে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা? এটা তো একটা প্রেশারের কাজ, কম্পিটিশন মানে একটা প্রেশার, সেটা কখনো ফিল করেছেন কি? আমি আসলে সবসময় এটা খুব বলতে পছন্দ করি যে আমি না কাউকে কম্পিটিটর মনে করি না। সবসময় আমার কম্পিটিশনটা আমার নিজের সাথে। যদি আমি কখনো খারাপ গান গাই, আমার সাথে সহশিল্পী যিনি থাকেন উনি যদি ভালো গান গান, আমি না খুব প্রশংসা করি। এই জন্য আমি রিয়েলিটি শোতে অনেক, মানে সবাই আমাকে অনেক পছন্দ করতো, ইভেন এখনো সবাই আমাকে বলতো যে মানে তোমার মতন মেন্টালিটির মেয়ে হয় না। আমি দেখা যেত যে ওদেরকে শিখিয়ে দিতাম, ওরা তো আমার চেয়ে ছোট ছিল, অনেক ছোটই ছিল। আমি তখন ইউনিভার্সিটি পড়ে, ওরা তখন কেবল স্কুল কলেজ করছে। তো দেখা যেত আমি সিনিয়র মোস্ট, তোরা আমাকে ওভাবেই খুব সম্মান করতো। এবং যার গানের যে সমস্যা, কারো ড্রেস আপের, যদি তো ছোট মানুষ ছিল, ড্রেস আপের কোনো সমস্যা হলে আমার প্রডিউসার আমাকে বলে দিয়েছিল তুই এদের ক্যাপ্টেন, তো তুমি এদেরকে দেখে রাখবে, তোমার প্রতি আমার ভরসা আছে। তো এই জায়গাটা অর্জন করাটা অনেক বড় একটা ব্যাপার। অবশ্যই এটা একটা লিডারশিপ কোয়ালিটি ছাড়া এটা কখনোই সম্ভব হয় না। আপনি লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আপনার যেহেতু সঙ্গীতের সাথে এত বেশি ভালোবাসা ছিল ছোটবেলা থেকে, আপনি তো সঙ্গীত নিয়েও আসলে এগোতে পারতেন বা সেই বিষয়েও লেখাপড়া করা যেত, কেন আসলে অন্য একটা বিষয় পছন্দ করা? আমার আসলে সত্যি কথা বলতে প্রথম থেকে ইচ্ছা ছিল আমি ইংলিশে পড়াশোনা করব। তো সামহাউ সেটা হয়ে ওঠেনি। এখন তো বলা যায় যে ভাগ্যেই ছিল না হয়তো ইংরেজিতে পড়াটা। তো এরপরে আসলে সঙ্গীতে পড়ার ইচ্ছা ছিল না সত্যি কথা বলতে। আমার গানটাকে মানে প্র্যাকটিসেই আমি মানে দুটোকে আলাদা রাখার ইচ্ছা ছিল, পেশাগত জায়গা থেকে আমি আসলে সঙ্গীতটা নিব না। সঙ্গীত যেহেতু একটা শিল্পের জায়গা, বাবা সবসময় শিখিয়েছে যে শিল্পকে কখনো পেশা হিসেবে নিতে নেই। আমি জানি না, এখন তো যুগ বদলেছে, কিন্তু ওই ভাবনাটা না আমার রয়ে গেছে যে শিল্প সত্তাটাকে শিল্পেই রাখা উচিত, সংস্কৃতিটাকে চর্চা করা উচিত। কিন্তু পেশা হিসেবে পেশা তো চর্চা করা যায় না, তাই না? তো এই জায়গাটা আমার বাবার ওই কথাটা খুব ভালো লাগে, যে জন্য আমি আসলে আলাদা রাখতে চেয়েছি ছোটবেলা থেকেই। যেহেতু পড়াশোনা করেছি ছোটবেলা থেকেই, আসলে বলতেই হয় একটু ভালো স্টুডেন্টই ছিলাম। আপনি মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। আমি ভালো স্টুডেন্ট ছিলাম। তো সেখান থেকে বাবা মা যেহেতু চেয়েছিল মেডিকেলে পড়ি, তো মেডিকেলে তো পড়ি না, আমি একটু ভয় পাই, কাটা ছেঁড়া ডাক্তার হসপিটাল এগুলো আমি অনেক ভয় পাই। সেজন্য মার ইচ্ছাটা পূরণ করতে পারিনি। তো পেশাগত জায়গা থেকে চেষ্টা করছি যতদূর যা করা যায়। এই জন্য আর কি আন্তর্জাতিক সম্পর্ক আর এই সাবজেক্টটা যখন পেয়েছি তখন তো আর বাবা অন্যদিকে তাকানোর কোনো স্কোপই নেই আসলে। মানে সাবজেক্টটা অনেক ভালো, সবাই আমাকে বলেছে তুমি চোখ বন্ধ করে ভর্তি হয়েছো। সাফল করলে হয়তো আমি যদি মিউজিক দিতাম চলে আসতো। আচ্ছা, এখন সঙ্গীত শিল্পীরা অনেকে কাজ করছেন নিজের ইউটিউব চ্যানেল নিয়ে এবং সেখানে নিজেদের কন্টেন্টগুলো তারা দিচ্ছেন, বিভিন্ন রকম গান দিচ্ছেন, নিজেদের মৌলিক গানগুলো দিচ্ছেন বা কভার সংও মাঝে মধ্যে দিয়ে থাকেন। আপনি কি সেভাবে কাজ করছেন? আমার ইউটিউব চ্যানেলটা এখনো নেই, কিন্তু আমার ফেসবুকে একটা পেজ আছে। মাঝখানে ওটা বেশ কিছুদিন বন্ধ ছিল মানে আমি আপলোড করতাম না, কিন্তু আমার প্রোফাইলে আমি গান টান আপলোড করি মোটামুটি। আমার ছোট ভাই গিটার বাজায়, তো ওকে খুব আদ্রাইতে হয় যে প্লিজ আমার সাথে একটু বাজাও, প্লিজ আমার সাথে একটু গান গাও। তো একটা ইনস্ট্রুমেন্ট থাকলে হয় কি জিনিসটা সুন্দর লাগে, কানে শুনতে আরাম লাগে। তো এই জন্য ওর সাথে বগুড়া গেলে ওর সাথে করা হয় গান কিছু, তখন সেগুলো আপলোড দেওয়া হয়। বাসায় আসলে চাকরি করে পরে বাসায় এসে সময়টা ম্যানেজ করাটা খুব কঠিন হয়ে যায়, একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু দিনের বেশিরভাগ সময়টা থাকতে হয় ওখানে। আর এখন যেহেতু মানে ভিডিও প্লাস অডিও, এখন মানুষ কিন্তু অডিও শুনতে খুব কম পছন্দ করে। লুক্রেটিভ কিছু হলে মানুষ দেখতে সেটা বেশি পছন্দ করে। সেটার জন্য একটা সুন্দর একটা প্লেস, একটা দিনের বেলা একটা আবহাওয়া, একটা অ্যাম্বিয়েন্সও ক্রিয়েট করতে হয়। তো আসলে মানে সবকিছু ম্যাটার করে এখন। হ্যাঁ, ম্যাটার করে। দেখা যায় ঘুরতে গেলে একবারে 3-4টা গান শুট করে ফেলি, সেটা আস্তে আস্তে আপলোড দিয়ে ফেলি। কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে খুবই তাড়াতাড়ি একটা ইউটিউব চ্যানেল খোলার। আচ্ছা, আর এখন এমনি প্লেব্যাকে কি কাজ করা হয়েছে আপনার বা হবে সামনে, এমন কোনো কথা চলছে? হ্যাঁ, নতুন একটা সিনেমা আসছে আতর বিবি লেন, তো সেখানে একটা গান করা হয়েছে, খুবই রিসেন্ট কাজ করা হয়েছে, ইনশাআল্লাহ চলে আসবে গানটা। গানটার সিনেমাটার গল্পটা আমার অনেক পছন্দ হয়েছে এবং সেটাও মানে এমন
মানে একটা পরিস্থিতি আমি ফেস করেছি ওই সময়টা। আমি এক সপ্তাহে 5-6 বার যাতায়াত করেছি বগুড়া টু ঢাকা, মানে আমার বগুড়াতেও কাজ ছিল, ঢাকাতেও কাজ ছিল। দেখা গেছে আমার যেদিন এই গানটার কল আমি পেয়েছি সেদিন আমি বগুড়াতে মাত্র গিয়েছি। আমাকে মিউজিক কম্পোজার যিনি আছেন আকাশ ভাইয়া, উনি আমাকে ফোন দিয়েছেন রাত 12টায়, এবং ওনার সাথে আমার এর আগে কখনো কথা হয়নি। উনি আমাকে টেক্সট দিয়ে পাচ্ছিলেন না, তারপরে ফোন দিয়ে বলছে আপু আমি খুবই সরি, এভাবে অপরিচিত একটা মানুষকে তো ফোন দেওয়া ঠিক না। আমি তাও ফোন দিলাম, একটা গানের কাজ আছে, আমার মনে হচ্ছে তোমার ভয়েসটা অনেক ভালো লাগবে, তুমি কি কাজটা করবে কিনা। আমি বললাম ভাই আমাকে একটু গানটা পাঠান, কারণ আমি মাত্র এসেছি ঢাকা থেকে। তো পরে বললো যে আচ্ছা আমি গানটা পাঠাই, আপনি দেখেন। ওই তৎক্ষণাৎ গানটা শুনে আম্মুকে বললাম, আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও তাইলে। তারপরে সাথে সাথে টিকিট বুক করলাম অনলাইনে করে ঢাকা, আবার সেদিন গান গেয়ে তারপর দিনে আবার চলে গেলাম আবার বগুড়াতে। আবার বগুড়া। আচ্ছা, এই যে কোন গানটি করবেন কি কোন গানটি করবেন না, এইটার একটা যে সিদ্ধান্ত, সেটা কি এখনো বাবা মার কাছ থেকে জানা হয় বা শুনে নেওয়া হয়? আমি সবকিছু, মানে আমি কি পড়ছি কি না পড়ছি, আমি সবকিছু, বা কি গান গাইবো, কিভাবে কথা বলবো, সবই আমার মা শিখিয়ে দেয়। মানে আমি এটা খুব পছন্দ করি। মানে এটা হচ্ছে তাকে প্রায়োরিটাইজ করা। অবশ্যই একটা বাবা মা তার সন্তানের জীবনে তো অনেক বড় ভূমিকা রাখেন। শিক্ষার যে মূল্যায়নটা, সেই বিষয়টা আমরা হয়তো থাকে। বড় হতে হতে অনেক সময় ভুলে যাই তাদের অবদানটা, বা তাদের যে আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা আছেন। আমিও কালকে বলছিলাম, কালকে অনেক রাতে মাকে কল দিয়েছি, কল দিয়ে পাচ্ছিলাম, তুমি কি ব্যাপার এত ব্যস্ত কেন তুমি, আম্মুকে বলছিলাম। তো বলছে না আমার তো ফোনটা কাছে ছিল না, এই জন্য বুঝতে পারিনি। আমি এখন বলো আমি কি পড়বো কালকে। তো এরকম আম্মুর সাথে আমার চলতেই থাকে। আর গানের ক্ষেত্রে আমি বলি তুমি আমাকে লিস্ট দাও, আমি সেখান থেকে পয়েন্ট আউট করবো। আমার মার বাবা মার গানের চয়েস অনেক ভালো। স্বাভাবিক, এত আগে থেকে তারা গান করছেন এবং আপনাকে মানে গাইড করছেন। আচ্ছা, একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই বছরটা কেমন ছিল, আপনার কি মনে হয়েছে? এই বছরটা আসলে ভালো ছিল, জীবনের প্রথম প্লেব্যাক। যতই হ্যাসেলের মধ্যে করি না কেন, প্রথম সবকিছুই ভালো। তারপর একটা খুবই সুন্দর একটা মৌলিক গান। বছরের প্রথমটা শুরু হয়েছিল গানে গানেই, অনেক অনেক শোজ করেছি তখন, যেহেতু হোম টাউনে ছিলাম, সুবিধা হয়েছে। চাকরিতে তো খুব রিসেন্টলি জয়েন করা, তারপরে তো ব্যস্ততা বেড়ে গেছে। এরপরও দেখা যায় আমার চারপাশের এনভায়রনমেন্ট এত ফ্রেন্ডলি, তো আমার আসলে কোপ আপ করতে অসুবিধা হয় না। আচ্ছা, এবং আপনি আসলে সেই ব্যাপারটাকে আসলে সেভাবে সহজভাবে মানে নিতে পারেন বা ইতিবাচক ভাবে আসলে দেখতে পারেন। আমার ভালো লাগে, আমার সহজ হয়ে যায়, আমার ব্যস্ততা ভালো লাগে। আমার মনে হয় আমি যদি খুব অলস ভাবে বাসায় বসে থাকি, আমার ভালো লাগে না, আমার সময় কাটে না। হ্যাঁ, আসলে আগামী বছরটা নিয়ে কি পরিকল্পনা আছে? আগামী বছর নিয়ে পরিকল্পনা, নিজের জীবন নিয়ে কিছু পরিকল্পনা আছে। চাকরি তো করছি, পাশাপাশি কিছু ভালো গান উপহার দেওয়ার ইচ্ছা আছে। একটা মৌলিক গান নিয়ে কথা হচ্ছে, তো এই মৌলিক গানগুলো যেন ভালো হয়, কিভাবে আরো শ্রুতিমধুর করা যায়, নিজেকে প্যাম্পার করার খুব ইচ্ছা। তারপর হচ্ছে নিজের গলাটাকে আরেকটু সাধতে হবে, যেটা আমি নিজেও বুঝি। তো নিউ ইয়ার গোলস আমার এগুলোই। অবশ্যই সমস্ত পরিকল্পনা যেন সফল হয়, সেটাই প্রত্যাশা। শুদ্ধ সঙ্গীত চর্চা করে যাওয়াটা এই সময়ের জন্য খুব চ্যালেঞ্জিং, সেটা আপনি করে যাচ্ছেন, সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে তো আরো একটি গান আমরা শুনবো, কোন গানটি শোনাবেন আমাদের এখন? তাহলে একটা সিনেমার গানই শোনাই, আমার খুবই পছন্দের প্রাণের চেয়ে প্রিয় সিনেমা থেকে। এই গানের আমার আরো প্রিয় কারণ এই গানের মধ্যে আমার নাম আছে। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আর আমি
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। থ্যাংক ইউ। প্রিয়জন হয়ে থাকুন সব সময়। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।